রেকর্ড দিই। এগুলো হচ্ছে এই যে বিভিন্ন স্পেন্ডিং এর কাজ আছে, অ্যালাইনমেন্টের কাজ আছে, তারপরে ধরো টেবিলের ভিতরে ছবি, লিস্ট এইসব দিয়ে দিয়ে আমাদের পরীক্ষার প্রশ্নে মাঝে মাঝে আসে। তোমরা এই প্রশ্নটার একটা ছবি তুলো, এইটার একটা এসএস তুলো। এই টেবিল দুইটা অ্যাড করার জন্য তোমরা একটু চেষ্টা করবে যে তোমরা ছবি দেখে খাতায় কোড লিখতে পারতেছো কিনা। অনেক তো মোবাইলে করছো, অনেক তো কম্পিউটারে করছো, কোড করছো, এখন কোডগুলো খাতায় লিখতে পারো কিনা সেই জিনিসটা প্র্যাকটিস করার জন্য একটা প্রশ্ন নাও। এটা হচ্ছে তোমাদের সামনে প্রশ্ন। এখানে দুইটা টেবিল অ্যাড করা আছে, তোমাদেরকে যখন কেউ প্রশ্ন দিবে ওইটা দেখে তোমরা কোড লিখতে পারতেছো কিনা সেইটা ট্রাই করার জন্য তোমরা এইটার কোডটা খাতায় লেখার চেষ্টা করবে। আর যাদের কাছে মনে হবে যে পারতেছো না, তারা কোড যেটা পারবা সেটা লিখে আমাকে ছবিটা দিবা গ্রুপে, বা আমাকে এমনি ইনবক্স করলেও হবে, আমি ভুলগুলো ধরাই দিব। তো খাতায় কোড লিখবা, ঠিক আছে? মোবাইলে বা ল্যাপটপে না, খাতায় কোড লিখে ট্রাই করে দেখবা যে কেমন পারতেছো, খাতায় লিখতে পারতেছো কিনা। সবসময় আমি যেটা বলি, খাতায় লেখাটা আরেক একটা প্যারার ব্যাপার, তো এটা চেষ্টা করবে। তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ, ঠিক আছে? দুইটা টেবিলে যে কোনো একটা ট্রাই করলেও হবে, অথবা দুটোটা ট্রাই করলেও হবে, তোমাদের ইচ্ছা। তো আজকে আমি স্টার্ট করতে চাচ্ছিলাম একটা নিউ টপিক, এইচটিএমএল এর একেবারে লাস্ট টাইপের টপিক বলতে গেলে। নাম হচ্ছে ওয়েব পেজে ফর্ম অ্যাড করা। ওয়েব পেজের মধ্যে ফর্ম অ্যাড করা, ফর্ম ইনপুট ফর্ম বা এমন একটা ইন্টারফেস তৈরি করা ওয়েব পেজে, যাতে করে ব্যবহারকারীরা যারা আছে তারা ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেটা যাতে ইনপুট দিতে পারে। তো একটা আগে থেকে একটু তৈরি করা আছে, খেয়াল করো জিনিসটা। আমি এইচটিএমএল এর ফর্মের জন্য একটা কয়েকটা অংশ তৈরি করে রাখলাম। যেমন এখানে যেটা দেখতেছি যে আমরা ফার্স্ট নেম বলে একটা লেখা দেখতেছি, লেখার পাশে একটা বক্স দেখা যাচ্ছে, যে বক্সটা এমন একটা বক্স যেখানে ভ্যালু এন্ট্রি করা যাবে বা লেখালেখি করা যাবে, ডেটা দেওয়া যাবে, এরকম একটা ঘর। লাস্ট নেম দেখা যাচ্ছে, ডেট অফ বার্থ দেখা যাচ্ছে, যেখানে জন্ম তারিখ ইনপুট করা যাবে, এরকম একটা সিস্টেম তৈরি হয়েছে। টাইম দেখা যাচ্ছে, টাইমের ইনপুট দেওয়া যাবে, এরকম একটা সিস্টেম দেখা যাচ্ছে। বেশ বড়সড় লেখালেখি করা যাবে, এরকম একটা ঘরও দেখা যাচ্ছে। আবার কিছু বাটনও দেখা যাচ্ছে। তো এইগুলো কিভাবে বানায়, এগুলো তৈরির জন্য আমাদের কেমন কোড লাগবে সেইটা আজকে আমরা দেখতে চাই। এই পর্যন্ত আমরা ওয়েব পেজে কি কি অ্যাড করা শিখছি, যদি একটা মোটা দাগে আমি তোমাদেরকে বলি। আমরা সবার আগে টেক্সট নিয়ে কাজ করা দেখছি ওয়েব পেজে, টেক্সট অ্যাড করা, ওই টেক্সট গুলোকে ফরম্যাটিং করা, টেক্সট ফরম্যাটিং। 2 নম্বরে আমরা টেক্সট ফরম্যাটিং এর পরে লিস্টের কাজ দেখছি, লিস্টের কাজের পরে আমরা হাইপার লিঙ্কিং দেখছি, হাইপার লিঙ্কিং এর পরে ছবি, ওয়েব পেজে ছবি অ্যাড করা, ছবি অ্যাড করার পর আমরা টেবিল অ্যাড করা দেখলাম, আর টেবিল অ্যাড করার পরে এখন আসছি আমরা ফর্মের কাজ দেখার জন্য। এই কাজগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কম বেশি, বাকি আর এক্সট্রা এগুলো সবগুলোকে একসাথে করে মাঝে মাঝে ওয়েব পেজের একটা ডেমো আসতে পারে, মানে যাই হোক পরীক্ষা এগুলো থেকেই প্রশ্ন আসবে, এটাই হচ্ছে কথা। তো এখন এই ফর্ম অ্যাড করতে আমাদের কি কি এলিমেন্ট লাগতেছে? ফার্স্টে সবার আগে আমাদের যেটা লাগতেছে নাম হচ্ছে ফর্ম ট্যাগ। সবার আগে আমাদের লাগবে ফর্ম ট্যাগ। ওয়েব পেজে যখনই তুমি ফর্ম শুরু করতে যাবা, তোমার একটা ফর্ম এলিমেন্টের প্রয়োজন হবে। আর এই ফর্ম এলিমেন্টে বরাবর অন্যগুলোর মতো কিছু অ্যাট্রিবিউট আছে, তার মধ্যে একটা অ্যাট্রিবিউট আছে যে অ্যাট্রিবিউটটা হচ্ছে এসেনশিয়াল, হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। তো এই অ্যাকশন অ্যাট্রিবিউটের কাজ কি? আর এই ফর্ম এলিমেন্ট দিয়ে আমরা একটা ফর্ম স্টার্ট করতেছি, তো অ্যাকশন অ্যাট্রিবিউট এটা দিয়ে কি কাজ করবে? তো অ্যাকশন অ্যাট্রিবিউট কি কাজ করবে সেইটা বোঝার জন্য আমরা আমাদের ফর্মের উদ্দেশ্যটা যদি একটু বুঝি, কারণ আমরা যখন ওয়েব পেজে ফর্ম তৈরি করছি তার মানে হচ্ছে যারা ক্লায়েন্টেরা যখন এই ওয়েব পেজের মাধ্যমে ফর্মটা পূরণ করতে যাবে, ফর্মটা ফিল আপ করবে, ডেটা দিবে, তখন ওই ডেটাগুলোকে দিয়ে সে শেষ পর্যন্ত সাবমিট করবে। আর সাবমিটকৃত ওই ডেটাটা কিন্তু ওয়েব সার্ভারের কাছে গিয়ে সংরক্ষিত হবে বা ডেটাবেজে গিয়ে সংরক্ষিত হবে। তো আমাদের এই পুরো ফর্মের ডেটাগুলো প্রসেসিং এর জন্য, এই ফর্মে তুমি যা যা ডেটা দিবে একজন ব্যবহারকারী হিসেবে, ওইটা প্রসেসিং এর জন্য কিন্তু একটা সার্ভার পেজের সাথে কানেক্ট থাকতে হবে। আর সার্ভার ওই ডেটাগুলোকে ঠিকঠাক মতো ডেটাবেজে স্টোর করে রাখার জন্য ডেটাবেজের সাথে কানেক্ট থাকবে। তো এখন আমি যে ডেটা দিচ্ছি ওই ডেটাগুলো কোন সার্ভার পেজে গিয়ে প্রসেস হবে, সেই সার্ভার পেজটার নামটা বা সেই সার্ভার পেজটাকে কানেক্ট করে দিতে হয় অ্যাকশন অ্যাট্রিবিউট দিয়ে, ঠিক আছে? অ্যাকশন অ্যাট্রিবিউট দিয়ে তোমাকে ভ্যালু হিসেবে একটা সার্ভার পেজের ঠিকানা লিখতে হবে। তো আমি এখানে একটা সার্ভার সাইড পেজের নাম এমনি আন্দাজে লিখছি, যে নাম দিছি active.php। এই নামে কোনো সার্ভার পেজ এখন আমি তৈরি করি নাই, বাট
আমি জাস্ট একটা নাম দিলাম। তো সার্ভার সাইড পেজের নামগুলোর এক্সটেনশন গুলো দেখলে তুমি বুঝতে হবে পেজগুলোর এক্সটেনশন এরকম থাকবে, ডট পিএইচপি থাকবে, ডট এএসপি থাকবে, ডট জেএসপি থাকবে, সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন গুলো এরকম থাকবে। তো সার্ভার সাইড একটা পেজকে লিংক করে দেওয়াই হচ্ছে এই অ্যাকশন অ্যাট্রিবিউটটার কাজ। এটার মিনিং হইতেছে আমরা ফর্মে যা যা ডেটা দিব ওই ডেটাগুলো এই সার্ভার পেজের কাছেই যাবে, এটা হচ্ছে কথা। তারপরে অ্যাকশনের ছাড়াও এটার মধ্যে আরো অ্যাট্রিবিউট আছে। এটার মধ্যে একটা মেথড অ্যাট্রিবিউট আছে যেটার কাজ আমরা একটু পরে দেখব। এখন আপাতত ডেটা অ্যাড করা ছাড়া ওইটার অ্যাট্রিবিউটের কাজ দেখে লাভ হবে না, তাই আমরা ওটা পরে অ্যাড করব। তারপরে চলে আসতেছি আমাদের লেখালেখিতে। ফর্মে আমি কি কি অ্যাড করছি। ফর্ম এলিমেন্টের সবচেয়ে বেস্ট আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্টের নাম হইতেছে ইনপুট এলিমেন্ট। ফর্মের আন্ডারে থাকা সবচেয়ে অন্যান্য যে এলিমেন্ট গুলো আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইনপুট। কারণ এই ইনপুটের মাধ্যমে কিন্তু তুমি বিভিন্ন ধরনের ডেটা একজন ব্যবহারকারী হিসাবে এখানে এন্ট্রি করতে পারবা। যেমন এখানে আমি যতগুলা ডেটা ইনপুট করার মতো জায়গা তৈরি করছি, প্রত্যেকটা জায়গা কিন্তু বেশিরভাগই ইনপুট এলিমেন্ট দিয়ে তৈরি হয়েছে, সবগুলা না। এটা আবার ইনপুট ছাড়া আরো এলিমেন্টও আছে, তবে এই ইনপুট এলিমেন্টটা আমরা বেশি ব্যবহার করবো। তো ফর্মের ভিতরে আমার প্রথম কাজ হচ্ছে আমি একটু আমার ফন্টের সাইজটা ঠিক করার জন্য কাজ করছি। পরে আমি ফার্স্ট নেম বলে একটা লেখা লিখলাম, মানে এবার আমি আমার তথ্য ইনপুট করার কাজে গেলাম। ফার্স্ট নেমের পাশে আমি একটা ট্যাগ স্টার্ট করলাম, ট্যাগের নাম হচ্ছে ইনপুট ট্যাগ, ইনপুট এলিমেন্ট, যেটা ক্লোজ করতে হয় না বরাবরের মতো, এটাই এমটি ট্যাগ, এটা জাস্ট এইভাবে এতটুকু রাখলেই হয়। তো এই ইনপুট এলিমেন্টের ভিতরে কিছু অ্যাট্রিবিউট, কি অ্যাট্রিবিউট সেটা, প্রথম অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ অ্যাট্রিবিউট। টাইপ অ্যাট্রিবিউটে দেখা যাচ্ছে আমি টেক্সট ভ্যালু দিয়ে রাখছি, কারণ ফার্স্ট নেম বলতে আমি যেটা বুঝাচ্ছি ব্যবহারকারী সেখানে তার নামের প্রথম অংশ ইনপুট করবে। তো কারো নামের প্রথম অংশ ইনপুট করার জন্য সেই ইনপুটটা তো নিশ্চয়ই টেক্সট টাইপেরই হবে। তো ইনপুট এলিমেন্টের টাইপ অ্যাট্রিবিউটে আমাকে কিছু ভ্যালু লিখতে হয়, তার মধ্যে একদম প্রথম ভ্যালুর নাম হিসেবে আমরা দিলাম টেক্সট ভ্যালু। এইখানে আরো কিছু ভ্যালু অ্যাড করার মতো আছে, যেমন অনেক সময় নাম্বার দিতে পারি আমরা, অনেক সময় এই যে নিচেও আছে দেখবা সাবমিট দিতে পারি, বাটন দিতে পারি, ইমেল দিতে পারি, পাসওয়ার্ড দিতে পারি, ইত্যাদি ইত্যাদি অনেকগুলা টাইপ আছে। আমার মনে হয় সব মিলে টোটাল এই টাইপ অ্যাট্রিবিউটের 22 রকমের ভ্যালু আছে। সবগুলো একসাথে করলে আমরা টোটাল 22 ধরনের ভ্যালু পাবো। তো আমরা স্টার্ট করছি যেহেতু আজকে আমরা কিছু ভ্যালু দেখি, পরে আস্তে ধীরে আমি টাইপ সবগুলা টাইপ একসাথে লিখে জিনিসটা দেখাই দিব। তো প্রথমে আমরা টাইপ হিসেবে টেক্সট লিখলাম, আর এটা কিন্তু টাইপ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালুও। তুমি যদি টাইপ অ্যাট্রিবিউট ইউজ না করো সেটা ডিফল্ট হিসেবে টেক্সট টাইপই বুঝে নিবে। এরপরে হচ্ছে সাইজ অ্যাট্রিবিউট। এই সাইজ অ্যাট্রিবিউটের ভিতরে আমি এইটা বুঝাচ্ছি, সাইজ ইকুয়াল টু 40 দিয়ে আমি এটা বুঝাচ্ছি যে এই যে ফার্স্ট নেমের ভিতরে যে একটা ঘর তৈরি হয়েছে, এই ঘরটার ভিতরে আমরা 40টা সর্বোচ্চ 40টা ক্যারেক্টার প্রদান করতে সক্ষম হব। এর চেয়ে বেশি দেওয়ার মতো অবস্থা নাই, কারণ আমি 40 দিয়ে রাখছি। সাধারণত সাইজ অ্যাট্রিবিউটের ডিফল্ট ভ্যালু হচ্ছে 20, সাধারণত এর ডিফল্ট ভ্যালু হচ্ছে 20। তুমি যখন দিবা না, মানে সাইজ অ্যাট্রিবিউটটা দিবা না, তখন ওইটা 20টা ক্যারেক্টার দেওয়া যাবে, ওই রকম একটা সাইজের ঘরটা তৈরি হবে। পরে তুমি এবার এটাকে বাড়াইতে কমাতে পারতেছো। তো তুমি যদি এবার 40-এর চেয়ে আরো বাড়াইতে চাও, সেক্ষেত্রে দেখবা তুমি যখন এটাকে আমি 60 করলাম, দেখবা এটা সাইজ আরো বাড়তেছে। তো এইভাবে তুমি এটাকে সাইজকে বাড়াইতে কমাইতে পারবা। তো এই হচ্ছে আমাদের সাইজ অ্যাট্রিবিউট, যেটা একদম জরুরি যে তা না, এটার একটা ডিফল্ট ভ্যালু আছে, এটা না দিলেও চলে। এরপরে হচ্ছে আমাদের নেম অ্যাট্রিবিউট। আর এই নেম অ্যাট্রিবিউটটা একটু কনফিউজিং মনে হইতে পারে, তাই ভালো করে একটু খেয়াল করো। আমরা যে ইনপুটটা দিচ্ছি, আমরা আমাদের ইনপুট এলিমেন্টটা লিখলাম। ইনপুট এলিমেন্টের ভিতরে কাজ হচ্ছে কি, ব্যবহারকারী ডেটা দিবে, ব্যবহারকারী বিভিন্ন ধরনের ডেটা দিবে। একটা ফর্মের ভিতরে তুমি বেশ কিছু ধরনের ইনপুট ব্যবহারকারীর কাছ থেকে নিতে চাচ্ছ। যেমন আমি আমার ব্যবহারকারীর কাছ থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, অ্যাটেন্ডেন্স টাইম আর কিছু লেখালেখি ইত্যাদি ডেটা নিতে চাচ্ছি। তো এই ডেটাগুলো সার্ভারের কাছে যাবে, সার্ভার সাইড পেজে প্রসেসিং এর জন্য এই ডেটাগুলো যাবে। তো এই ডেটাগুলো যে আলাদা আলাদা ডেটা যাবে, এক একটা ডেটা তো এক এক রকমের নামে যাওয়া উচিত। এখানে প্রত্যেকটা ডেটা তো আলাদা আলাদা মিনিং আছে। তার মানে সার্ভার সাইড পেজে বা ডেটাবেজে যখন স্টোর হবে, তখন নিশ্চয়ই ওই ইনফরমেশন গুলার আলাদা আলাদা একটা আইডেন্টিফাইং নাম থাকা উচিত।
ওই নামটাই হচ্ছে আমরা নেম অ্যাট্রিবিউটে দিতেছি। আপাতত এই নেম অ্যাট্রিবিউটে আমি আমার নিজের ইচ্ছা মতো সঙ্গতিপূর্ণ করে একটা নাম দিচ্ছি। তুমিও কোড লেখার সময় তোমার ইচ্ছা মতো একটা নাম দিতে পারবা। তবে তোমার মনে হইতে পারে যে কই নেম অ্যাট্রিবিউটটা না দিলে তো এমন কিছু হইতেছে না, বাট এখন হইতেছে না। বাট যখন একজন ডেভেলপার আসলেই সার্ভারের সাথে কাজ করার জন্য একটা ফর্ম তৈরি করে, ফর্মের ডেটাটা সার্ভারে যে স্টোর হোক ওই রকম চায়, তখন কিন্তু তাকে এই নেম অ্যাট্রিবিউটটা অবশ্যই ইউজ করতে হবে। প্রত্যেকটা ইনফরমেশনের আলাদা আলাদা নাম দিতে হবে। যেমন আমি আমার ফার্স্ট নেম ইনফরমেশনটা ব্যবহারকারী যে ফার্স্ট নেম দিবে ওই ফার্স্ট নেমটার নাম দিলাম আমি এফ নেম, ঠিক আছে? প্রথম ইনফরমেশনের নাম দিলাম এফ নেম, এবং সেই ইনফরমেশনে আমি ডিফল্ট একটা ভ্যালু এড করে রাখছি, আমি আমার ফার্স্ট নেম এড করে রাখছি। কেউ চাইলে ভ্যালুটা তুমি ব্যবহার না করলে ওই নামটা দেখা যাবে না, ওই অংশটা আর আসবে না। আমি ফর্মটা যতবার ওপেন করতেছি ওখানে ফার্স্ট নেমে আমার নামটা দেখা যাচ্ছে, ওইটা ওই ভ্যালুটা দেওয়ার কারণে হচ্ছে। তুমি ভ্যালু না দিলে ওইটা আর ওখানে দেখা যাবে না। তো কেউ যদি আগে থেকেই কোনো লেখা দেখাইতে চায়, ভ্যালু একটা ডিফল্ট দেখাইতে চায়, সেক্ষেত্রে সে এটা লিখতে পারে। আবার যদি মনে করো যে না এত দরকার নাই, তো সেক্ষেত্রে ভ্যালুটা না ইউজ করলেও চলতেছে, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের লাস্ট নেম, এরকম একই রকম আরেকটা আরেকটা লাইন আমি বিআর ট্যাগ দিয়ে সেকেন্ড লাইনে আরেকটা ইনপুটের টাইপ ইউজ করলাম। ইনপুট টাইপ সেম থাকলো, ওইটা ফার্স্ট নেমের মতোই, যেহেতু সাইজও সেম থাকলো, শুধু নেমটা চেঞ্জ হইলো। এইবার তোমাদের থেকে একটু কথা দরকার, কথা হচ্ছে নেম অ্যাট্রিবিউটটার ঘটনাটা কি আমরা বুঝছি? এই নেম অ্যাট্রিবিউটটা না দিলে কি প্রবলেম হবে কেউ বলতে পারবে? আমি নেম অ্যাট্রিবিউট দিলাম না। পিএসপির ইনপুটের জন্য নেম অ্যাট্রিবিউটটা লাগে। নেম অ্যাট্রিবিউটটা আর একটু পরিষ্কার করে বলো তো, আর একটু ক্লিয়ার করে, জোরে। পিএসপিতে ইনপুট দিয়ে নেওয়ার জন্য সেটা আমাদের নেম অ্যাট্রিবিউটটা প্রয়োজন পড়ে পিএইচপি তে ইনপুট নেওয়ার জন্য। তো পিএইচপিটা কি ধরনের? পিএইচপি দিয়ে তুমি যে ডকুমেন্ট বানাইছো সেটা কেমন ডকুমেন্ট? সেটা কোথায় থাকে? সেটা কি আমরা সার্ভার সাইড? এটা সার্ভার সাইডে থাকে, রাইট, সার্ভার সাইডে থাকে। তো সার্ভার সাইড একটা ডকুমেন্ট পিএইচপি। তো সেই পিএইচপি তে তুমি যখন ইনপুট নিবে, পিএইচপি তে বা সার্ভার সাইডে তুমি যখন এই ইনফরমেশন গুলোকে পাঠাবা, তখন তোমাকে নেম অ্যাট্রিবিউট দিতে হবে, মানে দিতেই হবে, এটা লাগবেই। বাট আপাতত আমরা যে এখানে ফর্ম তৈরি করতেছি এইচটিএমএল দিয়ে, এইখানে আমরা এটার গুরুত্বটা বুঝবো না। ওকে, মনে হবে যে নেম না দিলেও আমাদের আউটপুট তো আসতেছে, প্রবলেম নাই। তো তাও বুঝতে হবে যে হ্যাঁ এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এরপরে আর একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে প্লেস হোল্ডার। সেইটার একটু কাজ বলে দেই। মাঝে মাঝে হয় কি যে ইনপুট বক্স বানাইছি আমরা, ইনপুটের জন্য, ইনপুট নেওয়ার জন্য ঘর বানাইছি, কিন্তু ওই ঘরের মধ্যে কি ইনপুট যাবে সেইটা অনেক সময় ধরো ব্যবহারকারী বুঝতেছে না যে তার এখানে কি ইনপুট দিতে হবে, সে বুঝতেছে না। সেই জিনিসটার একটা ডিরেকশন আমরা দিয়ে দিতে পারি, আর সেই রকম একটা ডিরেকশন দেওয়ার জন্য এই অ্যাট্রিবিউটটা ইউজ করা যায়, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। তো কি হয় প্লেস হোল্ডারে? ধরো তুমি প্লেস হোল্ডারে লিখছো যে এন্টার ইওর লাস্ট নেম হিয়ার, এরকম একটা লেখা আমি প্লেস হোল্ডারে লিখছি। আই ডোন্ট নো কি হবে, চলো দেখা যাক। যে প্লেস হোল্ডার নামক একটা অ্যাট্রিবিউটে আমি একটা টেক্সট লিখছি। এখন এই টেক্সটটা যেটা হওয়ার কথা, টেক্সটটা আমার যে লাস্ট নেমের পাশে যে বক্সটা আছে ওই বক্সটার মধ্যে একটা লেখা দেখা যাচ্ছে, তবে লেখাটা কিন্তু ওখানকার ভ্যালু না। এই রিফাত সুলতানা লেখাটা যেরকম ভ্যালু হিসেবে ওখানে আছে, এইটা কিন্তু ভ্যালু না, এটা কোনো ভ্যালু করতেছে না। এটা আমি যখন ক্লিকও করতেছি ওই লেখাটা ওখানে জাস্ট আছে। এইটার উপরে তুমি এবার কোনো একটা ভ্যালু এন্ট্রি যখন করবা ওই লেখাটা তখন যাবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের লাস্ট নেম। তো এরকম যদি হয় যে তুমি ওই বক্সে কি অ্যাড করবা সেটা ব্যবহারকারীকে তুমি বুঝাইতে চাচ্ছ, তো সেই কাজটা করার জন্য আমরা প্লেস হোল্ডার ইউজ করি। প্লেস হোল্ডারে যা লিখি সেটা ওইখানে ওই দেখা যাচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে সাধারণত টেক্সট টাইপের, যেগুলা টেক্সট টাইপের ইনপুট নেয় যে ঘরগুলা, ওই ঘরগুলাতে আমরা প্লেস হোল্ডারটা ইউজ করতে পারি। যেগুলা ইমেইল নাম্বার এই রকম টাইপের গুলো যেটা নিবে সেটা। তো আমি এই লেখাটার পরে ইনপুট টাইপ টেক্সট নিয়ে আমরা কথা বলছি অনেক, তাইলে একটু আরেকটা জিনিস অ্যাড করে দিই। ধরো ফোন নাম্বার, আমরা আমাদের ফোন নাম্বার অ্যাড করার জন্য একটা ইনপুটের ঘর তৈরি করতেছি। তো ওই ঘর তৈরি করার জন্য আমার কি কি লাগবে আমি একটু টাইপ করে দেখাই। আগে তো কোডটা রেডি ছিল, এখন কিভাবে লিখবো জিনিসটা খেয়াল করো। ফোন নং বলে একটা লেখা লিখলাম, ইনপুট দিলাম, এখন ইনপুট টাইপ লিখতে যাচ্ছি। এখন এই টাইপের ভিতরে আমি দুইটা ভ্যালু দিতে পারি। একটা হচ্ছে যে আগে একটা ভ্যালু ইউজ হইতো, ভ্যালু নামই হচ্ছে টেল, মানে টেলিফোন নাম্বার অ্যাড করার জন্য, ফোন নাম্বার অ্যাড করার জন্য একটা টাইপ আছে টেল টাইপ। আবার আরেকটা টাইপ হচ্ছে নাম্বার।
মানে জাস্ট ওখানে শুধু নাম্বার গুলো ইনপুট দেওয়া যাবে, এরকম সিস্টেমে আসবে। তোমরা মোবাইলে যখন করবা তখন অবশ্যই এটার ইয়াটা আরো বুঝবা, কারণ ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার দিলে আমরা ওই ঘরে গিয়ে যখন নাম্বার দিতে যাই আমরা শুধু সংখ্যাই দিতে পারি। তো যাই হোক, ইনপুট টাইপ ইকুয়াল টু নাম্বার আর ইনফরমেশনটার একটা নেম দিয়ে দিচ্ছি। মনে রাখবা যতবার আমি ইনপুট দিয়ে একটা ইনপুটের ফিল্ড তৈরি করতে যাব ততবার প্রত্যেকটা ক্ষেত্রে আমি নেম অ্যাট্রিবিউটটা দিতে হয়তো ভুলেও যেতে পারি, মানে আমি কোড লেখার সময় ভুলেও যেতে পারি, বাট তোমরা মনে রাখবা যে তোমাকে নেম অ্যাট্রিবিউট অ্যাড করতেই হবে, তোমরা মনে করে ওই জিনিসটা দিয়ে রাখবে সব সময়। তো আমি ইনপুট এটার নাম দিচ্ছি ফোন নম, কোনো ভ্যালু নাই, প্লেস হোল্ডার চাইলে একটা অ্যাড করে দিতে পারবা। তো এই ফোন নম জিনিসটা অ্যাড করার পরে আমার এখানে কেমন একটা ঘর তৈরি হয়েছে, একটা ঘর তৈরি হয়েছে যেই ঘরে আমি নাম্বার টাম্বার দিতে পারবো। আবার নাম্বার গুলো দেওয়ার জন্য খেয়াল করে দেখো কিছু একটা ডিফারেন্ট আসছে, আমি যে টেক্সট দিচ্ছিলাম সেটা থেকে ডিফারেন্ট একটা ব্যাপার তৈরি হয়েছে। আমি ফোন নং দিতে যাচ্ছি, এখানে আমার ডিজিট এন্ট্রি করার মতো সিস্টেম হয়েছে, আর আবার ডিজিট গুলাকে কমানো বাড়ানোর জন্য পাশে তীর চিহ্ন টির চিহ্ন টাইপেরও জিনিস দেখা যাচ্ছে। মানে মোট কথা নাম্বার ভ্যালু দেওয়ার জন্য টাইপ ইকুয়াল টু নাম্বার দেওয়ার কারণে এই ধরনের একটা ব্যাপার আসতেছে। ঠিক আছে, তো কয়টা ইনপুট টাইপ শিখছি আমরা এই পর্যন্ত? টেক্সট, তারপর নাম্বার, এরপরে আরো দুই একটা চলো শেখা যাক এক এক করে। এরপরে আমরা অ্যাড করতে গেলাম কারো জন্ম তারিখ বা কোনো কিছু ডেট, কারো ভর্তির ডেট, কারো ডেট অফ বার্থ, কারো জয়নিং ডেট ইত্যাদি ইত্যাদি কোনি যদি চাও যে তোমার ওয়েব পেজে কেউ ডেট এন্ট্রি করুক, তো এই ডেট এন্ট্রি করার জন্য আমি যে বক্সটা তৈরি করব সেই বক্সটা সাধারণের চেয়ে ডিফারেন্ট হওয়াটা উচিত, কারণ ওখানে ডেট এন্ট্রি করতে হবে। তো ডেট এন্ট্রি করার জন্য ইনপুট এলিমেন্টের একটা টাইপ আছে, টাইপের নামই হচ্ছে ডেট। তো ইনপুট টাইপের নাম দিছি ডেট, আর ইনফরমেশনটার একটা নাম দিছি। নাম দেওয়ার কারণে এইখানে যে ডিজাইন তৈরি হয়েছে সেটা এই লাইনটা, ডেট অফ বার্থ লেখা লাইনটার দিকে তাকাও। ডেট অফ বার্থ লেখা লাইনটাতে একটা যে ঘর তৈরি হয়েছে সেই ঘরে আমি এগুলো কিছুই লিখি নাই, এই লেখাটা এমনিই আসছে। আর পাশে একটা ক্যালেন্ডারের চিহ্ন আসছে, ক্যালেন্ডারের চিহ্নটাতে ক্লিক করলে এইখান থেকে আমরা যে কোনো একটা ডেট ইনপুট করার মতো অবস্থা আছে। ঠিক আছে, আবার উপরে নিচে বাড়াই কমাই তুমি তোমার ডেট অফ বার্থ দিতে পারবা, মানে তুমি ডেট ইনপুট দিতে পারবা সোজা কথা। তো ডেট ইনপুট করার জন্য আমাকে ইনপুট টাইপ ইকুয়াল টু ডেট দিতে হলো। এরপরে আবার সেই একই রকম ডেট অফ বার্থের পরের লাইনে আমি অ্যাড করছি আমাদের অ্যাটেন্ডেন্স, ধরো টাইম, কোনো একটা ইনফরমেশন টাইম হিসাবে অ্যাড করতে হবে। টাইম ধরো বেশিরভাগ ক্ষেত্রে আমরা তো অ্যাটেন্ডেন্সই টাইম হিসাবে দিই, আমি কলেজে আসলাম কয়টায়, আমি কলেজে গেলাম কয়টায়, এইরকম যদি কোনো যাবো কয়টায় আসবো কয়টায় টাইম যদি ইনপুট দিতে হয় কোনো কারণে, তখন আমি ইনপুট টাইম ইকুয়াল টু টাইম লিখতে পারি। আর টাইম লেখার কারণে আমার যে ঘরটা তৈরি হয়েছে সেই ঘরটা হচ্ছে এইটা। অ্যাটেন্ডেন্স টাইমের পাশে যে একটা বাক্স আসছে বাক্সটার দিকে তাকাও, পাশে দেখতেছো একটা ঘড়ি দেখা যাইতেছে, ঘড়িতে থেকে তুমি তোমার বিভিন্ন টাইম ইনপুট করতে পারবে। এই হচ্ছে ইনপুট টাইপ ইকুয়াল টু টাইম। ঠিক আছে, এইরকম টাইপ ইকুয়াল টু যে 22 রকমের টাইপের কথা বলতেছিলাম, ওই টাইপ গুলো আমরা তার মধ্যে কয়েকটা 4-5টা কথা এখানেই চলে আসতেছে, তো নিশ্চয়ই আরো বহু আছে, ইনশাল্লাহ দেখা যাক কয়টা জানা যায়। 12 নম্বর লাইনে আমি যে আরেকটা টেক্সট বানালাম সেটার দিকে একটু খেয়াল করো, সেখানে কিন্তু আমি আর ইনপুট লিখি নাই, ধরো তুমি নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, অ্যাটেন্ডেন্স ইত্যাদি ইত্যাদি অ্যাড করছো, ভালো কথা। এখন তুমি তোমার অ্যাড্রেস অ্যাড করতে যাচ্ছ, এখন তুমি তোমার অ্যাড্রেস অ্যাড করতে গিয়ে অ্যাড্রেস তো এতটা অল্প জায়গায় হয় না, অ্যাড্রেস সাধারণত আমরা এতটা অল্প জায়গায় লিখলে হয় না, অ্যাড্রেসের জন্য আমাদের বেশ বড় সড়ো একটা বক্সের দরকার হয়। কেমন বক্স? যেখানে বেশ কয়েকটা লাইন লেখা যাবে, অনেকটা লাইন লেখা যাবে। আবার ধরো কোনো কমেন্ট অ্যাড করতে চাচ্ছ, কারো সম্পর্কে, কোনো তোমার সম্পর্কে তুমি একটা অবজেক্টিভ লিখতে চাচ্ছ। আমরা যখন সিভি অ্যাড করি, আমরা যখন জবের জন্য সিভি লিখি, তখন আমাদের সিভি যে অবজেক্টিভ লিখতে হয় ওইটার জন্য বেশ বড় একটা জায়গা লাগে। তো ওই রকম যদি একটা সিস্টেম বানাতে চাই সেই ক্ষেত্রে আমি একটা এলিমেন্ট ইউজ করতেছি এখানে, সেইটা হচ্ছে টেক্সট এরিয়া। ঠিক আছে, টেক্সট এরিয়া বলে একটা এলিমেন্ট যেটা দিয়ে ফর্মে আমরা বেশ বড় একটা বাক্সর মতো জায়গা তৈরি করব। আর ওইটার মধ্যে আমাদের কিছু অ্যাট্রিবিউট আছে ইউজ করার মতো, অ্যাট্রিবিউট গুলার কাজগুলো বুঝে নেই। এই হচ্ছে আমাদের রোস অ্যাট্রিবিউট, তারপরে এই হচ্ছে আমাদের কোলস অ্যাট্রিবিউট। রোস অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে তুমি যে তোমার টেক্সট এরিয়াটা তৈরি করতেছো ওই টেক্সট এরিয়াতে তুমি কয় লাইন বিশিষ্ট বা কয়টা লাইন লেখার মতো হবে সেভাবে তৈরি করতে চাচ্ছ, সেইটা আইডেন্টিফাই করে দেওয়ার জন্য রোসটা ইউজ করা যাবে। তারপরে হচ্ছে কোলস, কোলসের কাজ হচ্ছে ওই এক একটা লাইনে তুমি কয়টা
অক্ষর বা কয়টা ক্যারেক্টার লিখতে পারবা সেইটার একটা হচ্ছে অবস্থা। তো আমি 5 লাইনের আর প্রত্যেকটা লাইনে 100টা করে ক্যারেক্টার লেখার জন্য যে টেক্সট এরিয়া বানাইছি সেইটার সাইজটা অনেকটা এরকম। আবার টেক্সট এরিয়া বানাইলে ওইটা কিন্তু বাড়ানো কমানো যায়, ওইটা এমনি মাউস দিয়ে ড্র্যাগ করে তুমি বাড়াইতে কমাইতে পারবা। তো আসলে রোস আর পোস্টার না দিলেও তেমন একটা আহামরি প্রবলেম নাই, বাট আমাদেরকে তো অ্যাট্রিবিউটের নামগুলো পড়ে রাখতে হয়, তাই আমরা পড়ে রাখার জন্য জিনিসটা লিখলাম। তো এখানেও কিন্তু দেখো নেমটা দিতে হবে, তো নেম আমি এখানে দিতে ভুলে গেছি, তো এখানে অ্যাড করে দিচ্ছি নেম। প্রত্যেকটা ইনফরমেশনের আলাদা আলাদা নাম দেওয়াই হচ্ছে এখানে কাজ। আবার এখানে যদি তুমি আগে ভাগে কিছু লেখালেখি রাখতে চাও, লেখাটা ওখানে দেখা যাবে ইওর কন্টেন্টস। তো তুমি যদি এমনিতে ডিফল্ট কিছু টেক্সট এরিয়ার মধ্যে ওই বাক্সটার মধ্যে লিখে দিতে চাও, ওই লেখাটাও ডিফল্ট লেখার অবস্থা আছে, তো লেখালেখিটা এখানে দেখা যাবে। ঠিক আছে, তো এলিমেন্ট নাম্বার 3 গেল টেক্সট এরিয়া। আমরা এখন পর্যন্ত এলিমেন্ট ইনপুট এলিমেন্ট জানলাম, ফর্ম এলিমেন্ট ফর্ম ট্যাগ জানলাম, ফর্ম ট্যাগের ভিতরে অ্যাকশন অ্যাট্রিবিউট, তার মধ্যে ইনপুট ট্যাগের মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট টাইপ অ্যাট্রিবিউট, ওই টাইপের বেশ কিছু ভ্যালু আছে। তার মধ্যে আমরা ইউজ করছি টেক্সট ভ্যালু, নাম্বার ভ্যালু, ডেট ভ্যালু, টাইম ভ্যালু। এছাড়া আমরা একটা এলিমেন্ট ব্যবহার করছি টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ভিতরে আমরা রোস আর কোলস ব্যবহার করছি। আর আমরা জানছি যে টেক্সট এরিয়ার ভিতরে আমরা বেশ বড়সড় লেখালেখি করতে আমরা ইউজ করতে পারি টেক্সট এরিয়াকে। এরপর আমি আজকে ক্লাসে আর যতটুকু বলতে পারবো, হ্যাঁ বলা যাবে আরো কিছু এলিমেন্ট বলা যাবে, আমাদের ক্লাসে এখন সময় আছে। ইনপুট এর আরেকটা টাইপ জানাই দিই। আমি যে ইনপুট গুলো করতেছি, এই ইনপুট গুলো শুধু এন্ট্রি করে তো লাভ নাই, এগুলো এন্ট্রি করার পরে আমাকে ওগুলোকে সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথে ওগুলো সার্ভার সাইডের ডকুমেন্টে গিয়ে স্টোর হবে, আবার ডেটাবেসে যাবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রসেসিং এর জন্য ওগুলোকে সাবমিট করা লাগবে। তো সাবমিট একটা বাটন তৈরি করা আছে আমার আগে থেকে, দেখো আমি ওটাতে ক্লিক করছি আর ফাইল ফাইনাই বলতেছে, কারণ আমি তো আন্দাজে একটা ফাইলের নাম দিছি, তো ফাইলের নাম পাবে না স্বাভাবিক। আবার দুইটা সাবমিট বাটন তৈরি করা আছে, একটা হচ্ছে সাবমিট আর একটাতে ক্লিক লেখা। তো এই যে দুইটা জিনিস এগুলো কিভাবে তৈরি হয়েছে, সাবমিট লেখা যে বাটনটা, সেই বাটনটা তৈরি করতে আমি ইনপুটের সাহায্য নিলাম। ইনপুট ভিতরে টাইপ অ্যাট্রিবিউট, টাইপের ভ্যালু হিসেবে আমি সাবমিট লিখলাম, টাইপ অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে সাবমিট লিখলে ওই সাবমিট বাটনটা তৈরি হবে। আর এই সাবমিট বাটনের ভিতরে সাবমিট কথাটা দেখা যাওয়ার জন্য এই ভ্যালু অ্যাট্রিবিউটটা, তুমি যদি মনে করো যে ওখানে সাবমিটের পরিবর্তে তোমার অন্য কিছু লিখতে হবে, সেক্ষেত্রে তুমি অন্য কিছু লেখো, নো প্রবলেম। তো আমি ধরো সাবমিটের পরিবর্তে সেন্ড লিখলাম, তো সেই ক্ষেত্রে আমার যে সাবমিট বাটনটা ঠিক থাকবে, কিন্তু ওখানে লেখাটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, লেখাটা চেঞ্জ করার জন্য আমরা ভ্যালু অ্যাট্রিবিউট ইউজ করতে পারলাম। এই হলো একটা কাজ। এরপরে একই রকম আরেকটা বাটন, মানে বাটন ঠিকই কিন্তু অন্যভাবে বাটন তৈরি করার আরেকটা প্রসেস হচ্ছে 15 নম্বর লাইনটা, যেটাতে আমি ইলেভেন্টই ব্যবহার করছি বাটন, মানে ট্যাগের নামই হচ্ছে বাটন, ওইটা ইনপুট হিসেবে ইউজ করি না, ওটা আমি বাটন টাইপের একটা এলিমেন্ট ইউজ করলাম। তো কি হয় ওটাতে, ওইখানে বাটন বলে ট্যাগ একটা স্টার্ট হলো, ট্যাগের স্টার্টে তোমাকে টাইপ ইকুয়াল টু লিখতে হবে, টাইপ ইকুয়াল টু বাটন লিখতে হবে। এরপরে ওই বাটনের আরেকটা রেসপন্সিভ কাজ অ্যাড করার জন্য এখানে একটা কাজ করা যায়, সেটা হচ্ছে অন ক্লিকের কাজ করা যায়, অন ক্লিক ইভেন্ট টাইপের অ্যাট্রিবিউট, যেটার ভিতরে আমি এমন একটা কাজ করতে পারি যে ওই বাটনটা ক্লিক করলে আমাকে কোনো একটা মেসেজ দেখাবে, ওই রকম কিছু একটা যদি করতে চাও সেক্ষেত্রে অন ক্লিক অ্যাক্টিভিটির ভিতরে এরকম একটা লেখা লিখে দিলাম। তো আমি অ্যালার্টের ফাংশনের ভিতরে লিখে দিলাম হ্যালো সি1। তো দ্যাট মিনস হচ্ছে আমার যে বাটনটা, ওই বাটনটার মধ্যে লেখা হচ্ছে ক্লিক। এবার ক্লিকের পরিবর্তে তুমি এবার অন্য কিছু লিখো, যেটাই লিখো নো প্রবলেম, তোমার যেটা লিখতে ইচ্ছা করে তুমি লিখলা, লিখে একটা বাটন তৈরি করলা। ঘটনা হচ্ছে বাটনটা ক্লিক করলে কিছু একটা রেসপন্স আসবে। তো এই বাটনটা আমি, আমার সেন্ড বাটনটার কাজ হচ্ছে আমার ফর্মের ভ্যালু সাবমিট করা। দুইটা বাটনের মধ্যে একটা ডিফারেন্স আছে, ডিফারেন্সটা বুঝিও। আমার যে সাবমিট বাটনটা, সেটার কাজ হচ্ছে আমি এখানে ইনপুটে যতগুলো ডেটা ইনপুট করব, ওই ডেটাগুলোকে ওই সার্ভারের ওই পেজটার কাছে গিয়ে সাবমিট করে আসবে, এটা হচ্ছে সাবমিট বাটনের কাজ। আর এই বাটনের আপাতত কাজ হচ্ছে আমি ক্লিক করার সাথে সাথে সে আমাকে কিছু একটা রেসপন্স দিবে। দেখো আমি ক্লিক করার সাথে সাথে ওই যে দিস পেজ সেজ দিয়ে ওই লেখাটা আসছে, যে মেসেজটা আমি দেখাতে চাইছিলাম হ্যালো সি1 এর, সেই লেখাটা আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের বাটন এলিমেন্টের কাজ।
তো আজকে আমরা আর একটা এলিমেন্ট দিয়ে আমাদের ফর্মের কাজ কারবারগুলো এতটুকুতে রাখতে পারি। বেশি কাজ দেখাইলে অনেকের জন্য হয়তো একটু প্রবলেমেটিক হয়ে যাবে, তাই আমি আর একটা এলিমেন্ট দেখাইতে পারি। সেটা হচ্ছে আমাদের একটা ইনপুট টাইপে একটা রেডিও বাটন বলে একটা বাটন আছে, সেই রেডিও বাটনের কাজ দেখাই আমরা কাজ শেষ করতে পারি। ধরো আমাদেরকে বলতেছে ফর্মে যে আমাদের জেন্ডার কি, আমরা কি ছেলে না মেয়ে, ওই জিনিসটা ঠিক করার একটা ইয়ে করতেছে। তো ওইটা আমরা জানি যে ওইটার জন্য অপশন তৈরি করে এরকম যে মেল, ফিমেল, আদার্স এরকম টাইপের। তো এই জেন্ডার ঠিক করার জন্য আমি এই রকম কিছু কাজ করতে চাচ্ছি যে আমরা ক্লিক করব, বাটনে ক্লিক করব, যে যার জেন্ডার যেরকম সেই হিসাবে আমরা বাটনে ক্লিক করব। তো এই কাজটা করার জন্য একটা ইনপুট টাইপ আছে, ইনপুট টাইপটার নাম হচ্ছে রেডিও। ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও। জেন্ডারের মধ্যে ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও দিয়ে আমি একটা লেখা লিখলাম, লেখাটা হচ্ছে মেল। দেন আমি একটা বিআর ট্যাগ দিয়ে দিই। একইভাবে আমরা আরেকটা ইনপুট তৈরি করি সেম ভাবে। যেটাতে আমরা ওইটাতে তো মেল লেখা, তাইলে এটাতে ফিমেল লিখে দিই। ওকে, তো দেখা যাক ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিও দেওয়ার কারণে এই যে দুইটা রেডিও বাটন টাইপের জিনিস এগুলো কেমন, এগুলো এই দুইটা দিয়ে কি তৈরি হবে আসলে সেটা জানি না। দেখা যাক এখানে কি এসে কি তৈরি হয়। সেভ করি। ওকে, জেন্ডার লেখাটার পাশে ওইটা পাশাপাশি চলে আসছে, সুন্দর লাগতেছে না, আরেকটা বিআর ট্যাগ দিয়ে দিই। জেন্ডার লেখাটার নিচে দুইটা অপশন তৈরি হয়েছে, একটা হচ্ছে মেল অপশন দেখা যাচ্ছে আর একটা ফিমেল। তবে লেখাটার আগে যে একটা গোল টাইপের জিনিস আসছে, যেটা আমাদের কাছে দেখতে অনেকটা আনঅর্ডার্ড লিস্টের যে সার্কেল ছিল ওইটার মতো মনে হচ্ছে, সেই রকম একটা ব্যাপার এখানে তৈরি হয়েছে। কিন্তু এই রেডিও বাটনের যে উদ্দেশ্য সেটা এখনো ক্লিয়ার হয় নাই। কেন ক্লিয়ার হয় নাই? কারণ আমি দেখতেছি যে দুইটা ক্লিক করছি, দোনোটার মধ্যে ক্লিক হয়ে গেছে। তার মানে এখনো এমন একটা কাজ আছে যেটা হয়তো আমি করি নাই, সেই কারণে এখনো রেডিও বাটনের ঘটনা ঠিক হয় নাই। এগুলাকে এমনিতে রেডিও বাটন বলে, যে তাতে গোল টাইপের একটা জিনিস আসলো, তুমি ক্লিক করলা, আমাদের রেডিও বাটন। তো ওই রেডিওতে যে অপশন গুলো, ওই অপশন গুলো আমরা এখনো ঠিক করি নাই। ওইটার জন্য আমরা কিছু কাজ কারবার করতে হবে। যেমন আমি আমার প্রথম ইনপুটটার একটা নাম দিতে হবে। তো ইনপুটের নাম দিচ্ছি, নাম জেন্ডারই দিচ্ছি, আর একটা ভ্যালু হিসাব করে দিতে হবে, ভ্যালু। তো ভ্যালু ইকুয়াল টু মেল। তোমাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা রেডিও বাটনের ভ্যালু গুলো আইডেন্টিফাই করে দিতে হবে। ঠিক আছে, তো আমি প্রথম যে এলিমেন্টটা সেটার ভ্যালুটা আইডেন্টিফাই করে দিলাম যে মেল হিসেবে, আর দ্বিতীয় যেটা সেইটারটা ঠিক করে দিলাম ফিমেল হিসেবে। এটা হচ্ছে আমার ফিমেল, মানে দুইটারই ইনফরমেশনের নেম সেম কিন্তু ভ্যালুটা ডিফারেন্ট। দুইটারই ইনফরমেশনের নেমটা সেম, সার্ভারের কাছে সেম ক্যাটাগরিতে যাবে, তবে দুইটার ভ্যালু গুলো ডিফারেন্ট ডিফারেন্ট। তার মানে ঘটনা হচ্ছে যে এই যে দুইটা লেখা, এই লেখাটা আসলে জাস্ট ওয়েব পেজে দেখা যাওয়ার জন্য, কিন্তু আসলে প্রসেসিং এর জন্য যে ভ্যালুটা তারা হচ্ছে এই অংশগুলো, এই যে নেম অ্যাট্রিবিউটটা আর ভ্যালু অ্যাট্রিবিউটটা, আর এখানে টাইপে রেডিও বলা আছে। তো এইবার কি হবে, এইবার আরেকটু দেখা যাক যে আমার যে মেল আর ফিমেলের অংশটা, এইবার খেয়াল করো, এইবার আমি কিন্তু দোনোটাতে ক্লিক করতে পারছি না। আমি যেটাতে ক্লিক করতেছি সেইটার যে কোনো একটা ক্লিক হচ্ছে, অপোজিটটা চলে যাচ্ছে, কারণ আমি আগে দিয়ে ওদের দুইজনের আলাদা ভ্যালু ঠিক করে দিই নাই, সেই জন্য এই ঘটনাটা হচ্ছিল। এখন কিন্তু এই দুইটা ইনফরমেশনের দুইটা আলাদা আলাদা ভ্যালু আছে। আর রেডিও বাটনের ক্ষেত্রে তুমি যতগুলাই এরকম রেডিও বাটন দিয়ে অ্যাড করবা, তুমি প্রত্যেকটা মার্ক করতে পারবা না। রেডিও বাটনের মধ্যে তোমাকে যে কোনো একটা ক্লিক করতে হবে। তোমার ইনফরমেশনটা যদি ওইরকম হয় যে ওইখানে তুমি যে কোনো একটাই ক্লিক করতে পারবা, ওই ধরনের ব্যাপার অ্যাড করার জন্য আমরা রেডিও বাটনের কাজ করি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইনপুট টাইপ ইকুয়াল টু রেডিওর কাজ। রেডিও বাটন অ্যাড করে ইনপুটের এই টাইপগুলো দিয়ে তোমরা ফর্মে বিভিন্ন কাজ কারবার ট্রাই করে করে দেখো, এটাই তোমাদের কাজ। আর যেটা একটা টেবিলের কাজ দেওয়া ছিল, যেটা আমি খাতায় প্র্যাকটিস করতে বলছি, সেটাও একটু প্র্যাকটিস করো। বাকি কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। সবাই এসএস এর নামটা দিয়ে পগার পার হয়ে গেছে না? স্টুডেন্ট ছিল 28-29 জন, এখন হয়ে গেছে 15 জন। সবগুলো কি ইয়েটা দিয়ে এসএস এর নাম তুলে দিয়ে শেষ? এই জন্য তোমাদের ক্লাসের একদম শুরুতে এসএস দেওয়ার তোড়জোড়। C1 তোমাদের একটা ঘটনা আমি খেয়াল করছি, ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এসএস কেন নাও?
ফারদিন আসো না তুমিও গেছো গা? এই যে সে নিজেই চলে গেছে সবার আগে, এই জন্যই সে আগে ভাগে অ্যাসেসটা নিয়ে দৌড় মারছে। প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টরা ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ আগে দিয়ে অ্যাসেস নেয়, আর সেই মহাশয় আমাদের ফারদিন স্যার একদম ক্লাস শুরু হওয়ার সাথে সাথে অ্যাসেস নিবে, অ্যাসেসটা নিয়ে দৌড় মারবে, আর বাকি স্টুডেন্ট গুলো ওর সাথে সাথে দৌড় মারবে। এই কাজটা করবা না নেক্সট ক্লাস থেকে। আমি ওই অ্যাসেসটা এখন আর কাউন্টই করবো না। আমি এখন যাদেরকে দেখতেছি আমি একটা নিচ্ছি অ্যাসেস, ওই হিসাবে আমি অ্যাটেন্ডেন্স দিব, ঠিক আছে? এখন যে 14 জন আছো তারাই থাকবে অ্যাটেন্ডেন্সের ভিতরে, এরপরে চলে যাইও। ওকে, এই হচ্ছে তোমাদের অবস্থা। C1 বেশি ফাঁকিবাজ হয়ে গেছো, অতিরিক্ত ফাঁকিবাজ হয়ে গেছো তোমরা। কয়েকজন কাজ করতেছো, 3-4 জন 5 জন, বাকিরা ক্লাসে জয়েন করো। জয়েন করি কতক্ষণ ঘুমাই টুমাই ক্লাস করো, এরপরে কি করো আল্লাহ জানে, বাসায় পড়ো না পড়ো, একদম ফাঁকিবাজ হয়ে গেছো। তোমাদের কাছ থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে না কোনো রকমে। ওকে, আমি এই 14 জনকে, এখন যে 14 জনকে আমি দেখতেছি, আমি এদেরকে হচ্ছে যে অ্যাটেন্ডেন্স দিব। ওকে, আমি এদেরকে দিব, আর কেউকে দিব না আজকে। খেয়াল রাখিও এই কথাটা ওদেরকে বলে দিও যারা পগার পার হয়ে গেছে ক্লাস থেকে। ওকে, ভালো থাকিও। এইটার অ্যাসেসটা দিলাম আর দিয়ে দিব, আর ফর্মের এই কাজগুলো ট্রাই করো। যে জায়গাতে ভেজাল লাগে জানাইও আমাকে। এই যে এলিমেন্ট গুলো নিয়ে একটু ট্রাই করিও, আর বাকি নেটেও দেখো যে ফর্মের আর কি কি এক্সট্রা কাজ তোমরা পাও। আর আমি ইনপুট টাইপের ভ্যালু কয়টা হইতে পারে সেইটারও একটা ছবি দিয়ে দিচ্ছি একটু পরেই। তো এটা দিয়ে পড়ালেখা করিও, কাজ টাজ করিও, ঠিক আছে? আর বাড়ির কাজটা করার চেষ্টা করবে সবাই। মোবাইলে পিএইচপি প্র্যাকটিস করার মতো কোনো আছে এরকম? মোবাইলে পিএইচপি আমি নিজে কখনো আসলে মোবাইলে পিএইচপি ট্রাই করে দেখি নাই। আছে কিনা একদম কনফার্ম করে বলতে পারতেছি না, থাকার তো কথা। ওই যে নোটপ্যাড প্লাস প্লাস একটা আছে না, ওইটার মধ্যে নাকি সবই করা যায় বলছে, বাট আমি নিজে ট্রাই করে দেখি না। আমি যা করছি কম্পিউটারে করছি, তো শিওর করে বলতে পারতেছি না। দেখি একটু ঘাটাঘাটি করে। হ্যাঁ, তুমিও দেখো। আর মনে হয় না বেশি একটা সুবিধা পাওয়া যাবে মোবাইলের পিএইচপি করলে। মনে হয় না তেমন একটা সুবিধা পাওয়া যাবে, কারণ সার্ভার সাইড পেজ তো, ওগুলো মোবাইলে কি এতটা সাপোর্ট দিবে মনে হচ্ছে না। দেখা যাক, তারপর একটু দেখতে হবে। ওকে, আমি সি প্রোগ্রামিং আমাদের সামনে আসতেছে না হ্যাঁ পড়বে, হ্যাঁ হ্যাঁ, সি প্র্যাকটিস করার জন্য মানে কোনটা ইউজ করা যায়? আমি সিপিপি অনেকগুলো আছে। ড্রয়েড নিয়েছিলাম, এটা দেখলাম। সিপিপি সিপিপি ড্রয়েড আমি ড্রয়েডে আমি দেখলাম যে আমি নিজেই করি। সিপিপি ড্রয়েডে করতাম আগে, কিন্তু সিপিপি ড্রয়েড একটা পরে দিয়ে ওদের অ্যাপসে মনে হয় অনেক বাগ ঢুকে গেছে, মানে উল্টাপাল্টা হয়ে গেছে। তো অনেক ব্যথা হয়েছে। হ্যাঁ, ভেজাল হয়ে গেছে পরে। একদম প্রথম দিকে এটা ইউজ করে খুব ভালো হয়েছিল, স্টুডেন্টদেরকে বুঝাইতেও সুবিধা হইতো সিপিপি ড্রয়েডে। তো সিপিপি ড্রয়েডে পরে দেখলাম যে দেখা যাচ্ছে ভুল আসতেছে, মানে কাজ করতেছে না, রেসপন্স করতেছে না, কেমন জানি একটা ভেজাল হয়ে গেছে। পরে আমি আরেকটা নামাইলাম, কোডিং সি। কোডিং সি লেখা, তো কোডিং সি ওই অ্যাপসটাও খারাপ না, ওইটাও ভালো। তো কোডিং সি দিয়েও করতে পারো। সিপিপি ড্রয়েডটা এখন ঠিক হয়েছে নাকি কি জানি, তখন তো আমি ভেজাল দেখছিলাম, এখন ওরা ঠিক করছে কিনা আল্লাহ জানে। এখন আমি নামাইছিলাম কয়েকদিন আগে, ঠিক মতো কাজ করে না। ঠিক মতো কাজ করে না, তাহলে বাদ দাও, দরকার কি? এত অ্যাপস আছে, এগুলা কাজ করে না যে ওইটা দিয়ে করার দরকার কি? আর ইফাজে কি বাসায় কম্পিউটার নাই? ম্যাম কম্পিউটার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে? 2020-এ। তুমি যেহেতু অনেক কাজ পারো, তো আর সেই কিছু ছিল। হিসাবে, হ্যাঁ বুঝছি, তুমি যেহেতু অনেক কাজ পারো সেই হিসাবে তুমি কাজগুলো কম্পিউটারে করলে এটাকে আরো তুমি আরো শাইন করতে পারবা। তো মোবাইলের থেকে ওখানে ট্রাই করতে পারো। আর ঠিক আছে, মোবাইলে চালাও আপাতত, নষ্ট হয়ে গেলে সেটা তো অন্য বিষয়। ঠিক আছে, বাকিরাও সবাইকে বলতেছি কাজ কারবার করো যতটুকু সময় দেওয়া যায়। যদি মনে করো যে হ্যাঁ মানে এগুলাতে এত বেশি টাইপিং করতে করতে টাইম অনেক বেশি লেগে যাচ্ছে, আমার অন্য পড়া হ্যাম্পার হচ্ছে, সেক্ষেত্রে অতিরিক্ত টাইম এটার পিছনে দিবা না। মানে বেশি ইন্টারেস্ট থাকলেও অতিরিক্ত টাইম এটার পিছনে দিবা না, অন্য সাবজেক্টের পিছনেও টাইম দিবে। তো বাকি এবার তোমাদের ইচ্ছা, ওইটা খেয়াল করবা জিনিসটা। আর যারা একেবারেই ইন্টারেস্ট পাচ্ছ না HTML এর কোড গুলো দেখলে বা যে কোনো কোডিং দেখলে যাদের ভয় পাও, এরকমও আছে অনেকে যে কোডের সাইজ দেখলে ভয় লাগতেছে, তাদেরকে আমি বলবো যে ভয় না পেয়ে একটু আস্তে আস্তে করে স্টার্ট করো। দেখবা একটা একটা সময় ক্লিয়ার হয়ে যাবে, একদম ইজি। আমাদের পরীক্ষার জন্য যতটুকু দরকার আপাতত ততটুকু তো ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, আজকে আপাতত এতটুকুই। ভালো থাকিও সবাই, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট ক্লাস। আল্লাহ বাঁচে রাখলে। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম।